শোনা যাচ্ছে আমার কথা ঠিকঠাক? হ্যাঁ স্যার। ঠিক। আমাদের এই সোশ্যাল সায়েন্সের আজকে দ্বিতীয় ক্লাস, আপার প্রাইমারি। প্রথম ক্লাসে আমরা সেল এবং টিস্যু এই বিষয়টা নিয়ে আগের দিন আলোচনা করেছি। আর আজকে দেখবে ক্লাস 2 তে আমাদের বলা ছিল যে দুটো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই টপিক দুটোর মধ্যে ক্লাস 2 তে বলা ছিল একটা হচ্ছে হরমোন এবং আরেকটা হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি। এবার এর মধ্যে তোমরা হয়তো এই যে নিউট্রিশনটা আমি ডেমো ক্লাস যেটা দিয়েছিলাম তোমাদের কাছে সেটাই আলোচনা করেছিলাম। এবার ওটা আমি আজকে পরে আবারও আলোচনা করে দিচ্ছি, ওর সঙ্গে বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রটা। তার আগে প্রথমে একটু হরমোন সংক্রান্ত আলোচনাটা প্রথম পর্বে করে দিচ্ছি। হরমোন, কারণ হরমোনটা কিন্তু আমরা ওই তো ডেমো ক্লাস দ্বারা এটা তো আলোচনা হয়নি। হরমোন সংক্রান্ত আলোচনাটা প্রথম করে দেব, তারপরে পুষ্টি সংক্রান্ত আলোচনাটাও এমনটা নয় যে করে দেব না, পুষ্টি সংক্রান্ত আলোচনাটাও করে দেব। প্রথমে তবে হরমোনটা আজকে আলোচনা করছি বেশি জোর দিয়ে। তো আমাদের দেখবে আমরা ছোটবেলায় একরকম ছিলাম, তারপর আমাদের দেহের শারীরিক মানসিক বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। আমরা ঠিক আগের মতো আর নেই। অনেক কিছু শারীরিক মানসিক চিন্তা ভাবনা, বিভিন্ন জিনিসের এই যে পরিবর্তন, আমাদের দেহের বিভিন্ন সময়ে ক্ষরিত হওয়া বিভিন্ন হরমোনগুলো এই কাজটা করেছে। এবং যখন যে হরমোনটার প্রয়োজন সেই হরমোনটা আমাদের দেহ থেকে প্রকৃতিগতভাবে ক্ষরিত হয়েছে, এবং যেখানে ক্ষরিত হয়েছে সেখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়েছে, এবং পরিবাহিত হয়ে সে কাজ করেছে। বা কাজ করেছে মিন্স সেখানে গিয়ে সেই যে উদ্দীপনা নিয়ে যাওয়া দরকার সেই উদ্দীপনা নিয়ে গেছে, বা সে যে মেসেজ নিয়ে যাওয়া দরকার সেই মেসেজ নিয়ে গেছে। এবং এই হরমোন বোধ প্ল্যান্টের দেহতেও ক্ষরিত হয়, আবার অ্যানিম্যালের দেহতেও ক্ষরিত হয়। তবে সেটা আমাদের দেহে খুব কম পরিমাণে প্রয়োজন, খুব সামান্য পরিমাণে প্রয়োজন আমাদের বৃদ্ধি এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করার জন্য। এবং এই হরমোন একটা অনুঘটক হিসাবে কাজ করে। হরমোনকে আমরা বলে থাকি কি কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক। কোনো না কোনো বার্তাকে সে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যায়। এই যে হরমোন সংক্রান্ত পড়াশোনা, এইটাকে সায়েন্টিফিক্যাল স্টাডিটাকে আমরা বলি এন্ডোক্রিনোলজি। আর সায়েন্টিস্ট এডিসন প্রথম এই পড়াশোনার কথাটা বলেছিলেন। এবার হরমোন বিশেষত যেগুলো আমাদের দেহ থেকে ক্ষরিত হয় সেগুলোকে আমরা কি বলি? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক। আমাদের দেহের এরা নরম্যালি কোথা থেকে ক্ষরিত হয়? নরম্যালি এরা ক্ষরিত হয় অনাল গ্রন্থি থেকে। কোথা থেকে ক্ষরিত হয়? অনাল গ্রন্থি থেকে। এবং অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সে বাহিত হয়ে যায় কিসের মাধ্যমে? ব্লাড বা রক্তের মাধ্যমে। ওকে। তো হরমোন কিসের মতো কাজ করে? জৈব অনুঘটকের মতোই কাজ করে, তবে তারা খুব অল্প পরিমাণের প্রয়োজন। আবার একথা ঠিক যে হরমোন যখন ক্ষরণ হওয়া দরকার সেই হরমোন ক্ষরণ হয়ে যখন এই বার্তা যেটা নিয়ে যাওয়া দরকার সেই বার্তা যদি সে না নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেহে নানা রকমের অ্যাবনর্মালিটিস তৈরি হয়। তবে একথা ঠিক হরমোন কিন্তু নিজের কাজের শেষে ধ্বংস হয়ে যায়। এবার আমরা প্রথমে কিছু উদ্ভিদ হরমোনের কথা জানব। একথা ঠিক উদ্ভিদের দেহে কিন্তু কোনো গ্ল্যান্ড নেই, উদ্ভিদের দেহে কিন্তু কোনো গ্রন্থি নেই। তাহলে উদ্ভিদের দেহে যেগুলো ক্ষরিত হয় সেগুলো কোথা থেকে ক্ষরিত হয়? উদ্ভিদ দেহের কাণ্ড, মূলের অগ্রভাগ, যেগুলো খুব নতুন সেল বা তরুণ কোষ সেখান থেকে ক্ষরিত হয়। উদ্ভিদ দেহের হরমোনকে আমরা কি বলি? ফাইটো হরমোন বলে থাকি, বা যেটাকে আমরা বলি উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। এই যে ফাইটো হরমোন, দেখো এই ফাইটো হরমোনের মেনলি 5টা নিয়ে আমরা আলোচনা করি। এই ফাইটো হরমোন গুলো যেগুলো উদ্ভিদ দেহে নিজে নিজেই তৈরি হয়,
আমরা বাইরে থেকে দিই না, তাদেরকে আমরা বলি প্রাকৃতিক হরমোন, যেমন অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এগুলো। কৃত্রিম ভাবে অনেক হরমোন তৈরি করা হয়েছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4,5-T। আর একটা হয় প্রকল্পিত হরমোন, ফ্লোরিজেন, ভার্নালিন। প্রকল্পিত মানে এই সমস্ত হরমোনগুলোর কাজ জানা গেছে, কিন্তু এদের উৎপত্তি বা স্ট্রাকচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে মেনলি যে 5টা হরমোন উদ্ভিদের দেহে থাকে, এক হচ্ছে অক্সিন, 2 জিববেরেলিন, 3 সাইটোকাইনিন, 4 অ্যাবসিসিক অ্যাসিড, 5 ইথিলিন। এর মধ্যে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এরা উদ্ভিদের গ্রোথকে প্রমোট করে। অ্যাবসিসিক অ্যাসিড, ছোট করে যাকে আমরা এবিএ বলি, এ গ্রোথকে ইনহিবিট করে, মানে কমিয়ে দেয়। আর ইথিলিন এ না গ্রোথকে প্রমোট করে না ইনহিবিট করে, এর সেরকম কোনো ভূমিকা নেই। তাহলে এই যে 5, দিস আর দা মেজর হরমোন প্রেজেন্ট ইন প্ল্যান্ট। উদ্ভিদের দেহে থাকা প্রধান প্রধান হরমোন এগুলোই, বা মেজর হরমোন এ কটাই। এবার প্রথমেই দেওয়া আছে অক্সিন, যার প্রাকৃতিক নাম হচ্ছে IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তবে এ কথা ঠিক, অক্সিনকে কৃত্রিম ভাবেও আমরা তৈরি করেছি, যেমন ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। যে অক্সিন কি করে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। দেখবে কাণ্ডের অগ্রভাগে যেটা আলোর দিকে চলে যায়, অর্থাৎ ফটোট্রপিক, বা যেটা মূল মাটির অগ্র নিচের দিকে চলে যায়, জিওট্রপিক বা হাইড্রোট্রপিক, তুমি যেটাই বলো, সেগুলো সে কন্ট্রোল। কৃত্রিম ভাবে আমরা প্রয়োগ করি 2,4-D, যেটা আগাছা দমন করে। বীজহীন ফল উৎপাদন বিশেষ করে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড সাহায্য করে। এছাড়াও কোষের দীর্ঘীকরণ, যেটাকে আমরা বলি অগ্রস্থ প্রকটতা, গাছটাকে যে হাইটে বাড়ানো, সেই অগ্রস্থ প্রকটতাতেও অক্সিন সাহায্য করে। পরীক্ষায় একটা প্রশ্ন দেয়, প্ল্যান্টের দেহে মেন প্ল্যান্ট হরমোন কোনটা? অক্সিন। এরপর হচ্ছে জিববেরেলিন, 2 নম্বরে আছে, যেটা GA বলে থাকি। বিজ্ঞানী কুরোসোয়া জিব্বারেলা ফুজিকুরোই নামক একটা ছত্রাক, জিব্বারেলা ফুজিকুরোই, এই ছত্রাকটা থেকে জিব্বারেলিন প্রথম আবিষ্কার করেছিলেন। এবং উদ্ভিদ দেহে যে সমস্ত নাইট্রোজেন বিহীন হরমোন আছে, তার মধ্যে প্রধান নাইট্রোজেন বিহীন হরমোন হচ্ছে জিব্বারেলিন, যার কাজ হচ্ছে বীজ যে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ তার মধ্যে অঙ্কুরোদ্গমে যে পূর্বে সুপ্ত থাকে সেটা, এবং কাণ্ডের দৈর্ঘ্য বাড়ানো, এগুলো সে করতে। এরপর 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। দেখবে টিভিতে একটা অ্যাড দেয়, তোমার বয়স হোক 33 বা 43, তোমাকে লাগবে 23। এই যে বার্ধক্য বিলম্বিতকরণ, এটায় সাইটোকাইনিন সাহায্য করে। দেখবে ডাব সাবানের অ্যাড দেয়, মুখে যেদিকে তুমি ডাব সাবান মাখবে সেদিকের মুখটা তোমার নরম সুন্দর থাকবে, যেদিকে অন্য সাবান মাখবে মুখটা শক্ত হয়ে যাবে। কারণ কি, ওই ডাব সাবানে নাকি ডাব দেওয়া আছে, ডাবের জল দেওয়া আছে। যদি সত্যিই ডাবের জল দেওয়া থাকে, সেখানে সাইটোকাইনিন হরমোন আছে, যে সাইটোকাইনিন হরমোনের কাজ হচ্ছে এজিংটাকে কন্ট্রোল করা, কোষ বিভাজনে সাহায্য করে, অঙ্গ বিভেদে সাহায্য করে, পার্শ্বীয় মুকুলেও সাহায্য করে। এরপর ইথিলিন, একমাত্র এশীয় হরমোন, যার মেন কাজ হচ্ছে ফল পাকাতে সে সাহায্য করে, রাইপিনিং অফ ফ্রুটে সে সাহায্য করে। এগুলো হলো আমাদের দেহে থাকা, সরি, উদ্ভিদ দেহে থাকা মেন ফাইটো হরমোন।
এছাড়াও আরো একটা আছে যার নাম ADA বা অ্যাবসিসিক অ্যাসিড। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধতে কে সাহায্য করে? অ্যাবসিসিক অ্যাসিড। আর আমাদের দেহে অর্থাৎ প্রাণীদের দেহে যে সমস্ত হরমোন গুলো রয়েছে, আমাদের দেহে অ্যাকচুয়ালি ৩ রকমের গ্রন্থি আছে। একদল গ্রন্থির নাম অনাল গ্রন্থি, যে সমস্ত গ্রন্থিতে নালী নেই। সনাল গ্রন্থি, নালী আছে। আর মিশ্র গ্রন্থি। এই অনাল গ্রন্থি থেকেই মেনলি হরমোন গুলোর সিক্রেশন ঘটে। সনাল গ্রন্থি থেকে মেনলি এনজাইম বা উৎসেচক গুলো পরিত হয়। আর মিশ্র স্যার, গ্রন্থি থেকে, হ্যাঁ বলুন। এই অনাল গ্রন্থি আর সনাল গ্রন্থিকে তো অন্তঃক্ষরা বহিঃক্ষরা বলতে পারি। হ্যাঁ একদম, অন্তঃক্ষরা আচ্ছা। বহিঃক্ষরা। মোদ্দা কথা, অনাল মিন্স সেখানে নালী বা ডাক্ট উপস্থিত নাই। অ মিন্স অ্যাবসেন্ট, আর স মিন্স প্রেজেন্ট। সো নাল মিন্স যেখানে নালী বা ডাক্ট প্রেজেন্ট আছে। আমাদের দেহে যত উৎসেচক সব সনাল গ্রন্থি থেকে খরিত হয়, যেমন আমাদের লালা গ্রন্থি, পাকস্থলী এরা রয়েছে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের দেহে হরমোন গুলো নির্দিষ্ট গ্ল্যান্ড বা নির্দিষ্ট গ্রন্থি থেকে খরিত হয় এবং সে কোনো না কোনো বার্তাকে বহন করে নিয়ে যায়। আমাদের দেহের সব থেকে বড় অনাল গ্রন্থি কোনটা? থাইরয়েড। আর সব থেকে ছোট পিনিয়াল। তুমি অনেক জায়গায় পিনিয়াল না পেয়ে পিটুইটারিও পেতে পারো, কিন্তু অরিজিনালি সব থেকে ছোট হচ্ছে পিনিয়াল। যদি পিটুইটারি পাই, পিটুইটারিকেও অ্যান্সার করে দাও যদি পিনিয়াল না থাকে। এবার যেটা জানতে হবে, দেখো, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কারণ এই পিটুইটারি গ্রন্থি থেকে বহু হরমোন খরিত হয় এবং আমাদের দেহের যে ম্যাক্সিমাম বৃদ্ধি, সেই বৃদ্ধিটা এর মাধ্যমেই ঘটছে। বিভিন্ন গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অক্সিটোসিন। থাইরয়েড গ্রন্থিকে কি বলে এলাম? সব থেকে বড় অনাল গ্রন্থি। সেখান থেকে থাইরক্সিন, T3 T4। প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে অ্যাড্রিনালিন, যে গ্রন্থি থেকে খরিত হরমোনকে আমরা বলি জরুরিকালীন হরমোন। অগ্নাশয়, এই অগ্নাশয়টা কিন্তু একটা মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয় থেকে হরমোনও খরিত হয়, এনজাইমও খরিত হয়। ডিম্বাশয়, যেটা কাদের থাকে? ফিমেল। এটা কাদের থাকে? মেল। এই ডিম্বাশয়, টেস্টিস, এগুলোও কিন্তু মিশ্র গ্রন্থি। এবার আমাদের মানব দেহে যে সমস্ত হরমোন গুলো খরিত হয়, তাদের উৎপত্তি কাজ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো দেওয়া আছে। যেমন প্রথমেই দেওয়া আছে হরমোন অ্যাড্রেনালিন। উৎপত্তি হয় অ্যাড্রেনাল গ্রন্থি। কাজ, চাপের সময় শরীরকে লড়াই বা পালনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে, হৃদস্পন্দন কন্ট্রোল করে। এই অ্যাড্রিনালিনকে আমরা কি বলি? এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন। দ্বিতীয় আছে অ্যালডোস্টেরন, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়। রক্তে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেনের মাত্রাকে সে নিয়ন্ত্রণ করে। দেহে পিএইচ, পিএইচ ভালো মানে কি? দেহে অম্ল ক্ষার মিন্স অ্যাসিড বেস, এই যে ভ্যালু, সেটাকে ঠিক রাখতে সাহায্য। কর্টিসল, যেটা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়, রক্তে শর্করার মাত্রা, লবণ ও জলের ভারসাম্য নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তিতে প্রভাব ফেলে।
হরমোন ক্যালসিটোনিন, যেটা থাইরয়েড গ্রন্থি থেকে উৎপত্তি হয়, ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাকে রক্তে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটা নিষ্ক্রিয়, বেশিরভাগ ক্ষেত্রে কিডনি ও লিভার দ্বারা রূপান্তরিত। টি3টা খুব একটা গ্রন্থিতে খুব একটা ইম্পর্টেন্ট। এরপর চলে আসবে প্যারাথাইরয়েড হরমোন। এটা প্যারাথ হরমোন বলা থাকে, দেহে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। টিএসএইচ অনেক সময় কিন্তু ফুল ফর্মও দরকার হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড হরমোন থাইরক্সিন উৎপাদন নিয়ন্ত্রণ। প্রোল্যাকটিন পিটুইটারি গ্রন্থি দুগ্ধ উৎপাদনে উৎসাহিত করে। সোমাটোট্রপিন পিটুইটারির বৃদ্ধি, শিশুদের বৃদ্ধি প্রকাশ, প্রাপ্তবয়স্কদের শারীরিক গঠন ঠিক রাখতে সাহায্য করে। এরিথ্রোপয়েটিন খুব পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কোথা থেকে? কিডনি থেকে কোনটা সিক্রেট হয়, যেটা অস্থি মজ্জাকে লোহিত কণিকা উৎপাদন করতে বা বাড়াতে সে সাহায্য করে। এরপর যে ক্যালসিস্টেরল, যেটা কিডনি থেকে উৎপন্ন হয়, দেহে থাকে মাত্র 10% খাদ্য থেকে, সেটা খুব কম পরিমাণে পাওয়া যায়। গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে, এটা অবশ্য এনজাইমের কথা বলা আছে। গ্লুকাগন, এখানে একটু 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 ভুল করে এখানে বলা রয়েছে। এবার তুমি চলে আসবে ইনসুলিন, যে ইনসুলিন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, কার্বোহাইড্রেটের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কোলেসিস্টোকাইনিন ডিওডিনাম থেকে ক্ষরিত হয়, পাকস্থলী থেকে খাবার খালি গতিটাকে কমিয়ে দেয়। মেলাটোনিন, যেটাকে আমরা বলে থাকি কি বায়োলজিক্যাল ক্লক হরমোন, যেটা ঘুম, এই মেলাটোনিন নিঃসৃত না হলে ঘুম ভালো হবে না। এরপরে এলড্রোডিয়াল, যেটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলোর তোমার পরিপক্ক করতে সাহায্য করে, বা ই3 যেটা প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ নয় যদিও। আচ্ছা, এরপরে তুমি অক্সিটোসিন চলে আসবে, হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, যেটা জরায়ুর প্রসবের সময় সংকোচন করানো, দুগ্ধ স্তনে প্রবেশ করাতে সাহায্য করে, স্তনবৃন্ত দিয়ে নিঃসৃত হতে ভূমিকা পালন করে, যৌন উদ্দীপনা, মা ও শিশুর বন্ধন, এই যে আচরণের ভূমিকা পালন করতে অক্সিটোসিন সাহায্য করে। প্রোজেস্টেরন, যেটা মহিলাদের দেহে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হয়, যেটা নিঃসরণের মাধ্যমে প্রোজেস্টেরন নিষিক্ত ডিম্বাণু গর্ভাবস্থায় স্ত্রী থেকে প্রস্তুত করে। যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, ভেঙে গিয়ে প্রোজেস্টেরন উৎপাদনটা কমে যায়। টেস্টোস্টেরন, এটা পুরুষের দেহ থেকেই ক্ষরিত হয়, উৎপাদন পুরুষের ক্ষেত্রে এটা ভ্রূণের বিকাশ এবং পুরুষালী যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। এরপরের যে অংশটা দেওয়া রয়েছে, এই অংশটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, হরমোন জনিত সমস্যা, অর্থাৎ হরমোনের কম ক্ষরণে যে সমস্ত রোগ হয়। প্রথমেই আছে হাইপোথাইরয়েডিজম, এটা হলে কি হয়? স্থূলতা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়। অ্যাড্রেনালিন, যে ক্ষেত্রে অ্যাড্রিনালিন কর্টিসল তৈরি কমে যাবে। গ্রোথ হরমোনের অভাব, হাইট কম হবে। ডায়াবেটিস, যেটা ইনসুলিনের অভাব, দুটো জিনিস হয়, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস। প্রজননের সমস্যা, যেটা টেস্টোস্টেরন প্রোজেস্টেরনের অভাবে হবে। ঘুমে ব্যাঘাত, যেটা মেলাটোনিন হরমোনের অভাবে হবে। কারণ মেলাটোনিনকে কি বলা হয়? মেলাটোনিনকে আমরা একটু আগেই দেখে এলাম, একে বলা হয় বায়োলজিক্যাল ক্লক হরমোন। কুসিং সিনড্রোম, যেটাকে আমরা বলি এসিটিএইচ এর কম ক্ষরণে যে রোগটা হয়, এই যে দেখো তোমার অ্যাবনর্মালিটিস তৈরি হয়েছে, বৃদ্ধি, মাংসপেশি দুর্বলতা, উচ্চ রক্তচাপ, মেজাজ হঠাৎ হঠাৎ করে পরিবর্তন, কুসিং সিনড্রোম। এছাড়াও আরো দেখো আছে জাইগান্টিজম, যেটার জন্য অতিরিক্ত বৃদ্ধি, বিশাল আকার, জাইগান্টিজম। এবার যদি এটা কম ক্ষরণ হয়, দেখো এই যে এখানে বিভিন্নটা দেওয়া রয়েছে, দেখো কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কি রোগগুলো হয়। জাইগান্টিজম হতে পারে, ডুয়ারফিজম বা বামনত্ব যেটাকে আমরা বলে থাকি। এরপরে কয়েকটা হরমোনকে এক জায়গায় লেখা আছে, টেস্টোস্টেরন, আমরা প্রত্যেকটা যদিও আলোচনা করে এলাম। এটা পুরুষের যে সমস্ত পুরুষালী বিকাশ, এটা পুরুষের দেহের সম্পূর্ণ বিকাশ করতে সাহায্য করে। আবার ইস্ট্রোজেনের কথা বলা রয়েছে, এটা মহিলা সুলভ বিকাশ।
HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। HCG যেটাকে প্রেগনেন্সি টেস্টিং হরমোন বলি। নিউরো হরমোনের এক্সাম্পল কোনটা কোনটা, পরীক্ষায় খুব প্রশ্ন দেয়। কৃত্রিম ভাবে একমাত্র কোন হরমোনকে তৈরি করা গেছে, ট্রপিক হরমোন কোনগুলো, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে কে, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। আমরা জানি মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। পরীক্ষায় আর একটা প্রশ্ন দেয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টারেরও মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হওয়া যে সমস্ত গুলো রয়েছে তারা আবার পিটুইটারিকে উদ্দীপিত করে, যাতে করে পিটুইটারি ভালোভাবে এই যে সিক্রেশন হওয়া বা পিটুইটারি হরমোন যেগুলো সিক্রেশন করতে, সেগুলো যেন খুব ভালোভাবে পায়। এই অংশটা পড়বে, একদম সাজিয়ে পড়বে। আর সম্ভব হলে ক্লাস 10-এর বইয়ে যে হরমোনের বিষয়বস্তুটা দেওয়া রয়েছে সেটা পড়বে। তবে হ্যাঁ, বোথ কিন্তু প্ল্যান্ট এবং অ্যানিমাল, তবে বিশেষ করে ফোকাস করবে অ্যানিমাল হরমোনটা উপরে। এটা মোটামুটি একটা হরমোন সংক্রান্ত আলোচনা। যদি এখানে কিছু বলার থাকে বলো, না হলে আমরা এই নিউট্রিশন সংক্রান্ত একটা আলোচনা আজকে করব। না স্যার, ঠিক আছে। তবুও আমি বলবো লাস্ট অফ অল সবাইকে একবার ক্লাস 10-এর বইটা থেকে, আমি তোমাদের আগেও সাজেশন করেছিলাম এটা, যে ক্লাস 10-এর বইটা দেখো। এবার আমি তোমাদের যেটা বলবো সেটা একদমই বলা হয়নি, কারণ আমি যেহেতু ডেমো ক্লাসে নিউট্রিশনটা একটু বলেছিলাম, তো আজকে প্রথমে যেটা সময় পেলে সেটা তো অবশ্যই বলবো। তার আগে যেটা আজকে বলবো, পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খাবার খেয়ে নিই। এবার বিভিন্ন সময়ে যে বিভিন্ন রকম খাবার খেয়ে নিচ্ছি, সেই খাবারের তো পরিপাক হতে হবে, না হলেই তো বিভিন্ন রকম ইনডাইজেশন প্রবলেম। সেই খাবার পরিপাক হয় যে তন্ত্রটার মাধ্যমে, আর পরিপাক তন্ত্র। আমরা যে সমস্ত জটিল খাদ্য খাচ্ছি, সেই সমস্ত খাদ্যগুলো সহজ, সরল, তরল, পরিপাক উপযোগী যখন হয়, এই পরিপাক তন্ত্রের পরিপাকের মাধ্যমে। পরিপাক তন্ত্র হলো সেই তন্ত্র যা জটিল খাদ্যকে ভেঙে আমাদের, যাতে করে আমরা ভালো হজম করতে পারি, আমাদের দেহটিকে অ্যাকসেপ্ট করতে পারে সরল তরল খাবারে পরিপাক। এই পৌষ্টিক তন্ত্রের দুটো অংশ, একটার নাম পৌষ্টিক নালী, আর 2 নম্বরটার নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী, এই পৌষ্টিক গ্রন্থি, অ্যাকচুয়ালি পৌষ্টিক নালীর কাজকে সাহায্য করে বেশ কিছু পৌষ্টিক গ্রন্থি। যে সমস্ত পৌষ্টিক গ্রন্থি থেকে বিশেষত খরিত হওয়া এনজাইমরা, সেটা আমরা পরে আসছি। তো প্রথমেই আছে দেখো পৌষ্টিক নালী, একদম মুখগহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালী। দেখো আমরা প্রথমেই যে খাবারটা খেলাম, সেই খাবারটা মুখে এলো। মুখ, এই মুখে আমরা খাবারটা চিবাই, মুখের মধ্যে দাঁত থাকে, মুখের মধ্যে জিহ্বা আছে, যার সাহায্যে আমরা খাদ্যের স্বাদ পাই। এবার মুখে যেই খাবারটা এলো, আমাদের দাঁত চিবাচ্ছে, জিভ স্বাদ নিচ্ছে, লালা গ্রন্থি থেকে সিক্রেট হচ্ছে, খরিত হচ্ছে লালা রস। এই যে মুখে লালা মিশ্রিত খাদ্য,
এই মুখেই কার্বোহাইড্রেটের পরিপাকটা শুরু হয়ে যাচ্ছে। এবার আমাদের যে জিহ্বা আছে, এই যে জিহ্বা, এই জিহ্বার মধ্যে থাকে স্বাদ গ্রন্থি বা যাদেরকে আমরা টেস্ট বাডস বলে থাকি, স্বাদ গ্রন্থি। এই যে স্বাদ গ্রন্থিগুলো, এগুলো আমাদের স্বাদ নিতে সাহায্য করে। পরীক্ষায় প্রশ্ন আসে, জিভের কোন অংশে আমরা মিষ্টি স্বাদ পাই, কোন অংশে আমরা তিতো স্বাদ পাই। আর এই যে দুই পাশ রয়েছে জিভের, এই দুই পাশ থেকে আমরা সল্টি অ্যান্ড সাওয়ার এই স্বাদ পাই। মনে রাখবে, এই যে প্রথম অংশে মিষ্টি, পিছনে তেতো। তোমার সঙ্গে যখন কোনো অপরিচিত মানুষের দেখবে আলাপ হবে, প্রথমে মিষ্টি মিষ্টি কথা, যত দিন যাবে তত তিক্ততা বাড়তে থাকছে। জিভেরও তাই, প্রথমে মিষ্টি, তারপরে তিতো। এরপরে তোমার মনে আসবে দেবশ্রী যে নাচলো একটা গানে, গানটার নাম ছিল আমার ঝাল লেগেছে, আমি ঝালে মরে যাই। এই ঝাল কোনো স্বাদ নয়, ঝাল হচ্ছে আমাদের এই জিভের একটা বার্নিং সেনসেশন অফ টাং, মানে জ্বালা পোড়া। এটা কিন্তু কোনো স্বাদ নয়। ঠিক আছে? তাহলে মুখবিবরে লালা মিশ্রিত যে খাদ্য, সেই খাদ্যকে বলা হয় বোলাস। কি বললাম? মুখগহ্বরের মুখগহ্বরের লালা মিশ্রিত খাবার, তার নাম বোলাস। মুখবিবরে এবার তাহলে এই যে আমাদের এই দেখো মুখ, এই যে অংশ মুখগহ্বর, নাসিকা, এই যে অন্ন নালী, এরপরে দেখো এই যে যকৃৎ, এটা পিত্তথলি, ডায়াফ্রাম, পাকস্থলী, এই বিভিন্ন, এটা পরিপাক তন্ত্রের আমাদের চিত্র। এবার মুখের মধ্যে কে আছে? দাঁত। যদি তুমি দাঁত তুলে না থাকো, সবকটা দাঁত যদি বেরোয়, তাহলে একজন বয়স্কর দাঁতের সংখ্যা 32। তাহলে শিশুদের দাঁতের সংখ্যা কত? শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। আমাদের দেহে দাঁত 4 রকমের: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে আমাদের দন্ত সংকেত কি? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 2, এই যে 3 আর 2 5 6 7 8, এই শেষ থেকে মাঝখান পর্যন্ত 8টা, আবার এই শেষ থেকে মাঝখান পর্যন্ত 8টা, এদিকেও তাই। 8 আর 8 16, ওপরের পাটি 16, নিচের পাটি 16, মোট 32টা দাঁত। এবার এই দাঁতগুলো কি কি কাজ করে একটু মনে রাখতে পারলে ভালো। ওকে, এবার দাঁতের একটা জিনিস খুব ভালো করে মনে রেখো, এনামেল বলে অংশ। এই এনামেল শুধু দাঁতের নয়, আমাদের দেহের সব থেকে কঠিন অংশ। এনামেল আমাদের দেহের সব থেকে কঠিন অংশ, যে দাঁত। এবার মুখবিবরে খাবার, লালা মিশ্রিত খাবার বোলাস গলবিলে চলে এলো। গলবিল দিয়ে চলে যাবে অন্ন নালী, বা যার আর একটা নাম হচ্ছে গ্রাস নালী। এবার মনে রাখবে, এই গলবিল বা গ্রাস নালী, এই দুটো জায়গাতেই কিন্তু নো ডাইজেশন, এখানে কিন্তু কোনো পরিপাক ঘটে না। খাদ্যবস্তু চলে আসবে পাকস্থলী, তখন এসে আবার পরিপাক শুরু হবে। এই পাকস্থলীতে মেনলি প্রোটিন জাতীয় খাবারের পরিপাকটা ঘটে পাকস্থলীতে। এবং পাকস্থলী, এই পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, পাক রস খরিত হয়। তবে পাকস্থলীতেও কিন্তু খাদ্যবস্তুর সম্পূর্ণ পরিপাক ঘটে না।
এই যে পাকস্থলীর অর্ধপাচিত খাবার, অর্ধপাচিত খাবার তাকে আমরা কি বলি? পাকস্থলীর অর্ধপাচিত খাবারকে বলা হয় কাইম। এরপরে হচ্ছে অন্ত্র। এই অন্ত্রকে পাকস্থলীর পরেই যাকে দুভাগে ভাগ করা হয়, একটার নাম স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, আর একটার নাম বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইন বা যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলছি, এই ক্ষুদ্রান্তের তিনটি আবার অংশ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই ক্ষুদ্রান্তেই কিন্তু খাদ্যবস্তুর কমপ্লিট ডাইজেশন বা যেটাকে আমরা বলি সম্পূর্ণ পরিপাকটা ঘটে। এবং এই ক্ষুদ্রান্তের গায়ে খাদ্যবস্তু সম্পূর্ণ পরিপাক হওয়া যে খাদ্যবস্তু তাকে বলা হয় কাইম। কাইম কি? ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত খাদ্য, কাইম। এই খাদ্য পরিপাক হওয়ার পর ক্ষুদ্রান্তের গায়ে আঙ্গুলের মতো একটা প্রকোষ্ঠ থাকে, যার নাম ভিলাস বা ভিলাই। এর মাধ্যমে খাদ্যরস শোষিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এরপরে রয়েছে কি বৃহদন্ত্র, যেটা ইলিয়াম থেকে একদম পায়ু পর্যন্ত বিস্তৃত। পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে ব্যাকটেরিয়া ইস্চেরেসিয়া কোলাই এই বৃহদন্ত্রে থাকে, যার তিনটে অংশ সিকাম, কোলন এবং মলাশয়। এরপর পায়ু ছিদ্র রয়েছে, যার মাধ্যমে যা অর্ধপাচিত খাদ্য তা দেহের বাইরে বেরিয়ে যায়। এগুলো হলো আমাদের পৌষ্টিক তন্ত্র বা বলা ভালো পৌষ্টিক নালীর অংশ। পৌষ্টিক নালী ছাড়াও আর কি রয়েছে? ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি। যে পৌষ্টিক গ্রন্থি থেকে কি সিক্রেট হয়? এনজাইম সিক্রেট হয়। তারা কিসে সাহায্য করে? ডাইজেশন বা পরিপাকে সাহায্য করে। যেমন প্রথমেই কে আছে? লালা গ্রন্থি, যেটা আমাদের দেহে ৩ জোড়া লালা গ্রন্থি থাকে। দুজনা কানের সামনে ও নিচে ১ জোড়া। প্যারোটিড গ্রন্থি চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার, চিবুকের নিচে সাবল্যাঙ্গুলার। এই লালা গ্রন্থি মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক করে। এরপর হচ্ছে যকৃৎ বা লিভার, এটাকে আমরা কি বলবো? লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। আমাদের দেহের সব থেকে বড় গ্রন্থি, বা আমরা এটাও বলতে পারি সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি। আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। আমাদের দেহের প্রথম বৃহত্তম অঙ্গাণুর নাম হচ্ছে স্কিন, তারপরে লিভার, যকৃৎ। এই যে যকৃৎ, এই যকৃৎ পিত্তরস, আমরা যেটা পিত্তি বা বাইল বলে থাকি, সেই পিত্তরস করে পিত্তি, যেটাকে আমরা বলে থাকি, যার মধ্যে কিছু কোনো এনজাইম থাকে না। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। তবে হ্যাঁ, পিত্তরস অনেক সময় তোমার ফ্যাট জাতীয় খাবারকে কিছুটা পরিপাক করতে সাহায্য করে, কিছুটা কিছুটা লাইপেজের সহযোগিতায় কিছুটা সে সাহায্য করে। এরপরে হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় কিন্তু প্রকৃত অর্থেই একটা মিশ্র গ্রন্থি। এই অগ্নাশয় থেকে সিক্রেট হয় ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। গ্যাস্ট্রিক গ্রন্থি, এরা পাকস্থলীর প্রাচীরে থাকে, এখান থেকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ খরিত হয়। আন্ত্রিক গ্রন্থি ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলায়ে থাকে, যেখান থেকে আন্ত্রিক রস খরিত হয়। এগুলো কিন্তু মনে রাখ। তবে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমের নানা রকমের সমস্যা আছে। যেমন প্রথমেই দেওয়া আছে দেখো, অজীর্ণতা, যেখানে পেট ফাঁপবে, পেটে যন্ত্রণা হবে, বুকে জ্বালা করবে, বমি বমি ভাব হবে, এগুলো সবই অজীর্ণতা। আমাশা, যেটা এন্টামি বা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়ার আক্রমণের জন্য ঘটে থাকে, জীবাণু সংক্রমণের জন্য ঘটে থাকে। কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হয়ে যাবে, সঠিকভাবে পায়খানা হবে না। গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, অ্যাপেন্ডিক্স,
এগুলো সবই কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ। অর্থাৎ এগুলো বিভিন্ন রকম ইনডাইজেশন প্রবলেমের জন্য এগুলো দেখা যায়, বা এগুলো এই ইনডাইজেশন প্রবলেমের জন্যই মেনলি হয়ে থাকে। প্রধানত এই ইনডাইজেশন প্রবলেমের জন্যই এগুলো হয়ে থাকে। এরপরে যে চারটি করা আছে, চারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেহে ক্ষরিত হওয়া বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক, সেই এনজাইম গুলো কোথা থেকে ক্ষরিত হচ্ছে এবং কি কাজ করছে। প্রথমত আমাদের জানতে হবে আমাদের দেহে যে সমস্ত এনজাইমরা ক্ষরিত হয়, সেই সমস্ত এনজাইমরা কোনো না কোনো গ্রন্থি থেকে ক্ষরিত। এবং আমাদের দেহে যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে, সেই সমস্ত গ্রন্থিগুলোর ম্যাক্সিমামই আমরা কি জানি, ম্যাক্সিমামই যেখান থেকে এনজাইম ক্ষরিত অন্তত হবে, তারা প্রত্যেককেই স্বনাল গ্রন্থি, অর্থাৎ তাদের নালী বা ডাক্ট উপস্থিত আছে, এই স্বনাল গ্রন্থি। এবার প্রথমেই কি এনজাইম আছে দেখো, স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এরা লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং স্টার্চকে মল্টোজে রূপান্তর। রেননিন, যেটা পাকস্থলী থেকে ক্ষরিত হয় দুধের প্রোটিনকে পেপটাইডে রূপান্তর। গ্যাসপেপসিন, পাকস্থলী থেকে ক্ষরিত হয় অন্যান্য বিভিন্ন প্রোটিনকে পেপটাইডে রূপান্তর। গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, পাকস্থলী থেকে ক্ষরিত হয় স্টার্চকে মল্টোজ করে। গ্যাস্ট্রিক লাইপেজ, পাকস্থলী থেকে ক্ষরিত হয় ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙে। ট্রিপসিন, অগ্নাশয় থেকে ক্ষরিত হয় যে ট্রিপসিন প্রোটিনকে পেপটাইডে রূপান্তর। কাইমোট্রিপসিন, অগ্নাশয় থেকে ক্ষরিত হয় প্রোটিনকে পেপটাইডে রূপান্তর করতে সাহায্য করে। প্যানক্রিয়েটিক লাইপেজ ও অগ্নাশয় থেকে ক্ষরিত হয় ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ অগ্নাশয় থেকে ক্ষরিত হয় স্টার্চকে মল্টোজ করে। এরিপসিন ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয় পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড করে। মল্টেজ ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয় মল্টোজকে গ্লুকোজে রূপান্তর। সুক্রেজ ক্ষুদ্রান্তে ক্ষরিত হয় সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে ভাঙে। ল্যাকটেজ ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয় ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে। ওকে, তাহলে এক একটা কোথা থেকে, বিশেষত তোমাকে যেটা মনে রাখতে হবে ভালো করে, যেটা পরীক্ষায় আসার বেশি সম্ভাবনা, সেটা হচ্ছে কোন গ্ল্যান্ড থেকে সেটা নিঃসৃত হচ্ছে বা কোন গ্ল্যান্ড থেকে সেটা ক্ষরিত হচ্ছে এই এনজাইমরা। এবং এই এনজাইমরা আমরা জানবো এনজাইমের যে কাজ, এই এনজাইমের কাজকে একটা বিজ্ঞানী ফিশার, উনি এই কাজকে ব্যাখ্যা করেছিলেন লক অ্যান্ড কি থিওরি, তালা চাবি বিক্রিয়া। কেন? যেমন দেখবে একটা তালা, তাকে খোলার জন্য একটা নির্দিষ্ট চাবিকাঠি থাকে, ঠিক তেমনই একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট খাবার পরিপাক করতে সাহায্য করে। যেমন একটা তালা অন্য কোনো চাবির সাহায্যে খোলা যাবে না, তেমনি একটা নির্দিষ্ট এনজাইম অন্য কোনো খাবারকে পরিপাক করবে। তাই ওর ফাংশনকে সায়েন্টিস্ট ফিশার ব্যাখ্যা করলেন লক অ্যান্ড কি থিওরি বা তালা চাবি বিক্রিয়া। মোটামুটি ডাইজেস্টিভ সিস্টেম থেকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এবং ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো, এবং ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্ট আছে, যে অংশগুলো আমরা আলোচনা করে এলাম সেগুলো, এবং ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেম হয় ইনডাইজেশন প্রবলেম থেকে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো, এগুলো একটু এই জায়গাটায় মনে রাখতে হবে। বলো যদি এই জায়গাটায় কোনো প্রশ্ন থাকে। তাহলে আমরা এবার আজকে, এটা যদিও আমরা ডেমো ক্লাসে আলোচনা করেছিলাম, সেই পার্টটা একবার একটু বলে দেব, তাহলেই আমাদের আজকের ডিসকাশনটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। তোমরা হয়তো অনেকেই ডেমো ক্লাস করেছিলে, বা জানি না যদি কেউ নাও করে থাকো, নিউট্রিশনটা একটু
তোমরা কি প্রত্যেকেই ডেমো ক্লাসটা করেছিলে? হ্যাঁ স্যার, করেছিলাম। করেছিলে? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ বলো। করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা এটা শুনেছো নিউট্রিশনের যে বিষয়টা। আমি একটু হালকা করে বলে দিচ্ছি, যদিও যদি পরবর্তীকালে কেউ রেকর্ডিং দেখো একবার শুনেও নেবে, বা তোমরা আর একবার রিভিশন টাইপের শুনেও না। এই যে পুষ্টি বা নিউট্রিশন, দেখো এই পুষ্টি প্রাণীদেরও হয় উদ্ভিদেরও হয়। তবে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই উদ্ভিদ পুষ্টিকে আমরা বলি স্বভোজী পুষ্টি। প্রাণী পুষ্টিকে আমরা কি বলি? পরভোজী পুষ্টি, অর্থাৎ পরকে ভোজন করে। আমরা যে খাবার খেলাম সেই খাবার পরিপাক হবে, শোষণ হবে, আত্তীকরণ হবে, যেটা প্রয়োজন নেই তা বেরিয়ে যাবে। তাহলে আমাদের দেহে এই যে পাঁচটা, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে পুষ্টি ঘটছে। এবং পুষ্টি ঘটে বলেই আমাদের দেহের যে ক্ষয়পূরণ হবে, শক্তি উৎপাদন হচ্ছে, কাজ করার ক্ষমতা পাচ্ছি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠছে। এই পুষ্টি আমরা কিন্তু সম্পূর্ণভাবেই উদ্ভিদের ওপর নির্ভর করে থাকি। হ্যাঁ, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সানলাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন, 6 অণু জল উৎপন্ন হচ্ছে। উদ্ভিদ এটা কি উৎপন্ন করলো? গ্লুকোজ। অর্থাৎ নিজের খাবার নিজেরাই তৈরি করে, কিন্তু আমরা সেটা পারি না। আমাদেরকে কার উপর ডিপেন্ড করে থাকতে হয়? উদ্ভিদের উপর। তাহলে আমাদের দেহে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য কি আছে? আমাদের দেহে পুষ্টির প্রথমটাই হচ্ছে দেহের ক্ষয় পূরণ এবং পরিস্ফুরণ, দেহের বৃদ্ধি। শক্তি উৎপন্ন হচ্ছে বলেই আমাদের দেহের যে সমস্ত মৌলিক কাজ সেগুলো আমরা করতে পারছি। রোগ প্রতিরোধ পরিবেশের সঙ্গে ক্ষমতা গড়ে উঠছে। আমাদের পুষ্টির মাধ্যমে ভবিষ্যতের জন্য খাদ্য জমা রাখছি, এবং দেহে যে তাপ উৎপাদন, এই সমস্ত কিছুই সম্ভব হচ্ছে তার কারণই হচ্ছে কি? খাদ্য। পুষ্টি বলতে গেলেই প্রথম যেটা উঠে আসে সেটা হলো খাদ্য। তাহলে খাদ্য আমরা খাই কেন? আমাদের দেহে যে শক্তির প্রয়োজন আছে, সেই শক্তির ঘাটতিটা মেটাতে খাদ্য খেতে হবে। এখন আমরা দেখো দুপুরবেলা যখন খেতে বসি, বহু কিছু উপাদান নিয়ে খেতে বসি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ, এই এত কিছু আমাদের শরীরে চাই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট খাবারের মধ্যে আমরা এত কিছু পাই না। তাই আমাদের দুপুরবেলা বহু কিছু উপাদান নিয়ে খেতে বসতে হয়। এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান যদি কোনো খাদ্যের মধ্যে থেকে থাকতো, সেই খাদ্যকে আমরা বলতাম সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। কিন্তু কোনো খাবারের মধ্যেই এই 6টা উপাদান নেই। আমরা দুধ এবং ডিমকে মোটামুটি ব্যালেন্স ডায়েট বলি, কিন্তু দুধও সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট নয়। তার কারণ দুধ যখন আমরা ফোটাই তার মধ্যে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, আয়রন থাকে না। ডিম তাহলে কেন নয়? কারণ ডিমের যখনই আমরা খোলাটা ফেলে দিচ্ছি, তখন এই ডিমের মধ্যে থাকা মিনারেল গুলো চলে যাচ্ছে। তাই আমাদের খাদ্যের এই যে 6টা উপাদান প্রয়োজন, এই যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরে যাদের কথা বলা আছে, এদেরকে বলা হয় দেহ সংগঠক খাদ্য। আর বাকি যে 3টে আছে, 4, 5, 6, এদেরকে বলা হয় দেহ সংরক্ষক
খাদ্য। এদেরকে তাহলে সংগঠক কেন? কারণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এরা শক্তি উৎপন্ন করে। আর জল, ভিটামিন, খনিজ লবণ এরা শক্তি উৎপন্ন করে না। এদের অভাব হলে দেহে নানা রকম রোগের সৃষ্টি করে। তাহলে আমরা খাদ্য খাচ্ছি কেন? আমাদের দেহের গঠন, বৃদ্ধি, পূরণ, ক্ষয়পূরণ, প্রয়োজনীয় তাপ উৎপাদন, দেহ সুস্থ রাখা এবং আমাদের প্রত্যাহিক কাজকর্ম যা তা করার জন্য। এবার দেখো প্রোটিন প্রথমেই দেওয়া আছে। এই প্রোটিনই একমাত্র খাবার যেখানে কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন আছে। আমাদের দেহে যে নাইট্রোজেনের ঘাটতি সেটা এই প্রোটিন জাতীয় খাবার থেকেই মেটে। 1 গ্রাম প্রোটিন থেকে মোটামুটি 4.2 টু 4.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই প্রোটিনের উৎসগুলো একটু মনে রাখবে, প্রাণীজ উৎস কি কি আছে, উদ্ভিজ্জ উৎস কি কি আছে। এই প্রোটিন আমাদের দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ করে। আর প্রোটিনের অভাবে দুটো রোগ হয়, একটার নাম ম্যারাসমাস, আর একটা রোগের নাম কোসিওরকোর। এই রোগ দুটোকেই আমরা অপুষ্টি বলে থাকি। অপুষ্টিজনিত রোগ। এরপর কার্বোহাইড্রেট, এখানে কিন্তু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। কার্বোহাইড্রেট আমাদের দেহে মেন যে শক্তির যোগান সেটা কার্বোহাইড্রেট থেকেই আসে। আমরা যে সমস্ত খাবার খাই আর বলি মেন কোর্সের খাবার, সেই মেন কোর্সের খাবারের বেশিরভাগ উৎস এই কার্বোহাইড্রেট। সেটা তোমার ধানের, গম হতে পারে, চাল হতে পারে, যা কিছু হতে পারে। এই 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। কারণ কি? অনেকে আছে যারা ডিরেক্টলি প্রোটিনের প্রাণীজ উৎস খায় না, কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে অন্তত তার দেহে একটু শক্তির ঘাটতিটা তো মেটে, এই জন্য একে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। এই কার্বোহাইড্রেটে 3টে ভাগ, এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা। এক শর্করা মানে যেখানে একটি কার্বোহাইড্রেট মনোমার থাকবে, দ্বিশর্করায় দুটো থাকবে, বহু শর্করা অনেক থাকবে। তার উদাহরণ এবং উৎসগুলো এই যে চার্ট করে সুন্দর করে দেওয়া আছে, একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে ফ্যাট। এই ফ্যাটের মধ্যেও থাকে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ফ্যাটের উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস মনে রাখবে। এবং ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি, 9.2 টু 9.3। অর্থাৎ 1 গ্রাম ফ্যাট থেকে সব থেকে বেশি পরিমাণ শক্তি পাই আমরা। তাহলে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই যে আমরা প্রতিদিন খাই, এর একটা রেশিও মেনটেন করে খাওয়া উচিত, 4:1:1। অর্থাৎ দিনে যদি আমরা 400 গ্রাম কার্বোহাইড্রেট খাই, তাহলে 100 গ্রাম প্রোটিন এবং 100 গ্রাম ফ্যাট খাওয়া যেতে পারে। তাহলে এই যে 3টে আমরা আলোচনা করলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এদের 3জনার থেকেই শক্তি উৎপন্ন হলো। তাই আমরা আলোচনার শুরুতে বলেছিলাম এরা দেহ সংগঠক খাদ্য। এরপর আছে দেখো ভিটামিন। এই ভিটামিনের বাংলা কথা হচ্ছে খাদ্য প্রাণ। অর্থাৎ খাদ্যের মধ্যে থাকবে অল্প, কিন্তু তা না থাকলে খাদ্যের প্রাণটাই চলে যাবে। এই ভিটামিন অনেক রকম, এ, বি, ই, কে, বি, সি। এই ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয়, জলে কারা কারা? বি আর সি, বাদ বাকি সব স্যার, তেলে। হ্যাঁ বলো। জলে হচ্ছে বিসি, পিটাও তো আছে। হ্যাঁ, বিসিপিটা। আর হুম, চর্বিতে হচ্ছে এ, ডি, ই, কে। এডিইকে। এবার আমাদের এগুলোর মোটামুটি সোর্স
এবং এদের ল্যাগ এবং এদের সায়েন্টিফিক নেম। ভিটামিন এ এবং এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়, যেমন ভিটামিন এ লিভারে ভালো সংশ্লেষ ঘটে কোন ধরনের খাবারের মধ্যে থাকে। ভিটামিন ডি, এটা আমরা জানি স্কিন বা ত্বকে সংশ্লেষ ঘটে, নরমালি কোনো খাদ্যের মধ্যে যে প্রচুর পরিমাণে থাকে এমনটা নয়। ভিটামিন ই এবং কে, এগুলোর জন্য আমাদের বেশি নির্ভর করতে হয় গ্রিন ভেজিটেবলস এর উপর। ভিটামিন বি বা বি কমপ্লেক্স, সি, সি সায়েন্টিফিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড, পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিন তাপ বা জলে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি। পরীক্ষায় প্রশ্ন আসে ভিটামিন সি আমাদের মানুষের মূত্রের মাধ্যমে নির্গত হয়, মূত্রের মাধ্যমে নির্গত হয় কোন ভিটামিন, দ্যাট ইজ ভিটামিন সি। ভিটামিন সি এর সব থেকে ভালো উৎস কি, পরীক্ষায় খুব প্রশ্ন আসে ভিটামিন সি এর বেস্ট সোর্স কি, আমলকি সব থেকে ভালো উৎস। এবার আমাদের এই চার্টে দেওয়া আছে এই ভিটামিনের নাম, রাসায়নিক নাম আর তার অভাব জনিত লক্ষণ। যেমন ভিটামিন এ, রেটিনল, রাতকানা। ভিটামিন বি ওয়ান, থায়ামিন, বেরিবেরি। ভিটামিন বি টু, রাইবোফ্লাভিন। এর অভাবটা খুব একটা আসে না। বি থ্রির সায়েন্টিফিক নেম নিয়াসিন, প্লেগ্রা। এরপরে একদম বি এর চলে যাবে বি টুয়েলভ। বি নাইনটাও একটু মনে রাখতে পারো, কিন্তু বি টুয়েলভটা খুব গুরুত্বপূর্ণ, সায়ানোকোবালামিন। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিনে কোবাল্ট উপস্থিত থাকে, পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিন বৃষ্টির জলের সঙ্গে পাওয়া যায়। মানে যতদিন অ্যাসিড রেন হয়নি ততদিন পর্যন্ত বৃষ্টির জলের সঙ্গে ভিটামিন বি টুয়েলভটা পাওয়া যেত। এরপর ভিটামিন সি, দাঁতের যে কোনো সমস্যা, সব থেকে মারাত্মক হচ্ছে দাঁতের গোড়া একদম ওদিকে ওদিকে ফুটো হয়ে যাবে, স্কারভি যেটাকে বলি, সায়েন্টিফিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি, কোল ক্যালসিফেরল, যার অভাবে চাইল্ড বা বাচ্চাদের রিকেট এবং অ্যাডাল্টদের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই, টোকোফেরল, এর ডেফিসিয়েন্সিটা নানা রকম, তোমার ডেফিসিয়েন্সি দেখা যায়, অনেক সময় বন্ধ্যাত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। ভিটামিন কে, যেটা হচ্ছে কি রক্ত তঞ্চন ব্যাহত হয়। এই অভাবজনিত লক্ষণ মনে রাখতে হবে। এরপর আছে দেখো খনিজ লবণ বা মিনারেল। এই খনিজ লবণ বা মিনারেল কিন্তু আমরা ডিরেক্টলি নিতে পারি না, কিন্তু একথা ঠিক আমাদের দেহে অনেক খনিজ লবণ বা মিনারেল দরকার। তাহলে সেগুলো আমরা পাই কোথা থেকে, খাবার যে খাচ্ছি, যে খাদ্য খাবার খাচ্ছি, সেই খাদ্য খাবারের বিশেষত উদ্ভিজ্জ খাদ্য খাবার থেকে আমরা সেগুলো পেয়ে থাকি। যেমন ধরো প্রথমেই দেওয়া আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি আছে, হাড় ও দাঁতের গঠনের জন্য প্রয়োজন। রক্ত জমাট বাঁধতে Ca2+ আয়নের অত্যন্ত গুরুত্ব রয়েছে। স্নায়ু সংকোচন প্রসারণ বা কার্যকারিতায় তার ভূমিকা রয়েছে। ফসফরাস, দেহে থাকা এটিপি, ডিএনএ, আরএনএ, এনএডিপি, নিকোটিনামাইড, অ্যাডেনাইড, ডাইনিউক্লিওটাইড, ফসফেট, এগুলোর গঠনে ভূমিকা রয়েছে। আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, হিমোগ্লোবিনে থাকে, সাইটোক্রোম গঠনে সাহায্য করে, মায়োগ্লোবিন গঠন করে। সালফার, অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি আমাদের দেহে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। যে অ্যামাইনো অ্যাসিডকে আমরা 3টে ভাগে ভাগ করি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই যেগুলোকে আমরা বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তার সংখ্যা 8টা। সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যার সংখ্যা 2টো। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যার সংখ্যা 10। এই হলো মোট 20টা। আয়োডিন, যেটা এই T3 T4 হরমোনে থাকে, যেটা আমাদের দেহের বিএমআর। বিএমআর জিনিসটা কি, বিএমআর মানে হচ্ছে একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর তার শারীরবৃত্তীয় কাজ স্যার, চালাতে যেটুকু শক্তির প্রয়োজন হবে।
স্যার এসেনশিয়াল বললেন, সেমি এসেনশিয়াল বললেন, আরেকটা কি বললেন? নন এসেনশিয়াল, নন আচ্ছা। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে যেগুলো এসেনশিয়াল সেগুলো আমাদের দেহে থাকে না, খাদ্যের মাধ্যমে খেতে হয়। সেমি এসেনশিয়াল গুলো কিছুটা থাকে, আর নন এসেনশিয়াল যেগুলো সেগুলো আমাদের দেহে আবার থাকে। আচ্ছা, সোডিয়াম। সোডিয়াম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্নায়ু স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। দেখবে বয়স হলে অনেকের দেহে সোডিয়াম বা পটাশিয়ামের ঘাটতি হয়, ডাব খাওয়াতে হয়। তার কারণ, না হলে যে স্নায়ু উদ্দীপনা, সেই স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হবে না, তার ফলে সেই ব্যক্তি পরিবেশের সঙ্গে ব্যালেন্স রাখতে পারে, স্মৃতিশক্তি অনেকটা ঘাটতি হয়। ম্যাগনেসিয়াম শারীরবৃত্তীয় কাজ, এটিপি নির্ভর বিপাকীয় কাজে সাহায্য করে। ক্লোরিন গ্যাস্ট্রিক জুস, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেখানে উপস্থিত থাকে। আর একটা উপাদান ছিল জল। এটা তো আমরা সবাই জানি, আমাদের দেহে 70% জল, এবং দেহে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, এবং জলের অপর নাম জীবন। ওকে, এই হলো আমাদের ক্লাস 2 তার যে দুটো টপিক তোমাদের দেব। আমি তোমাদের তো ক্লাস বিভাজন আমি দিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী ক্লাস 2 এর এই টপিক দুটো ছিল। এবং এই টপিক দুটোর ওপর আমি আবারও আগের দিনের মতো বেশ কিছু এমসিকিউ পাঠিয়ে দেব, এমসিকিউ সলিউশন করো। আর যে 4 নম্বর ক্লাসের পর পর যে এমসিকিউ এর একটা করে ক্লাস দেখবে রাখা হয়েছে, সেখানে গিয়ে যদি তোমার এই এমসিকিউ গুলো কিছু আটকায় সেগুলোও সেখানে আলোচনা করে দেব, বা তোমাকে নতুন আরো এমসিকিউ আমি ওখানে প্রোভাইড করব। বলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, এখানে আমি ক্লাস 10 এর বই দেখেছিলাম যে মানে ভাইটামিন বা ভিটামিন, ওটা হ্যাঁ, তো কাশ্মীর ফাঙ্ক হচ্ছে ১ম হ্যাঁ, প্রবর্তন করেন। আবিষ্কার করেছিলেন কসিমির ফ্রাঙ্ক। হ্যাঁ, কিন্তু অধ্যাপক জেসি ড্রুমন্ড ১৯২০ সালে ওই টা বাদ দিয়ে ভিটামিন নামটা প্রবর্তন করেন। তো হুম। স্যার এখানে যদি বলা হয় যে ভিটামিন প্রবর্তন কে, তাহলে হুম। আমরা ওই কাশ্মীর ফাঙ্কই বলবো নাকি জেসি হ্যাঁ, কারণ ড্রুমন্ড বলবো? যেহেতু কাসিমির ফ্রাঙ্ক এ কারণেই বলবো, যেহেতু প্রথম ভিটামিন যেটা সিক্রিটিন বলি আমরা, সেই সিক্রিটিনটার উনি আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, কসিমির ফ্রাঙ্কই আমরা বলবো। কারণ আচ্ছা ওই স্যার। আমরা এখন বর্তমানে যে টার্মটার সঙ্গে পরিচিত, ওই VITAMINE, যেহেতু ওনার কাছ থেকে আসা, অ্যাকচুয়ালি বায়োলজিতে এই জায়গাটা খুব সমস্যার জায়গা। একজন সেই সেই বাচ্চা হয়েছে, মা বাবার বাচ্চা, তারপরে দেখবে নামকরণ বলে একটা অনুষ্ঠান হয়, কে মানে আবার ব্রাহ্মণ এসে হ্যাঁ স্যার। বইপত্র খুলে নাম দিয়ে যায়। এই বায়োলজিতে এই একটা বড্ড সমস্যার জায়গা, একজন আবিষ্কার করে, একজনের নামকরণ করে, পরে আর একজনের চেঞ্জ করে আবার এক নাম দেয়, এই একটা জটিলতা থেকেই যায়। তবে তুমি ভিটামিন হ্যাঁ সংক্রান্ত স্যার। যা থাকবে তুমি কসিমির ফ্রাঙ্কের নামই লিখবে। এক কোষ নিয়েই স্যার কতজন আলোচনা করেছেন? হ্যাঁ বলো। স্যার বলছি কোষ নিয়েই তো কতজন হ্যাঁ, আলোচনা কোষ কিন্তু করেছেন। মূলত একজন আবিষ্কার করেছে, একজনের নাম দিয়েছে, পরে আর একজন একজনা জীবিত, সেটার একজন হ্যাঁ, মৃত। হ্যাঁ, ওই একদম। নামগুলো মনে একজন রাখাই কঠিন। একজনা জীবিত, একজন মৃত, আবার একজনা কোষের তত্ত্ব আবার আরেকজন দিয়েছে। সেই কোষ তত্ত্বটাকে যদি আমরা এবার ভাঙি, তাহলে উদ্ভিদ কোষ তত্ত্ব একজন দিয়েছে, প্রাণী কোষ তত্ত্ব একজন দিয়েছে। আবার একজন বলেছে কোষ তত্ত্বের ব্যতিক্রম, সেখান থেকে ভাইরাসকে দেখিয়েছে। সেখান থেকে কখনো বলেছে নিউক্লিয়াস বিহীন সেলগুলোও ব্যতিক্রম, কখনো বলেছে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস একাধিক আছে তারাও ব্যতিক্রম। এক একজন এক একটা করে গেছে। নর্মালি দেখবে এই আবিষ্কার থেকে বায়োলজিতে প্রশ্ন হয় না, নর্মালি হয় না। মানে আমি আমার যেটুকুনি যা এক্সপিরিয়েন্সে দেখেছি, তাতে দুই একটা খুব পরিচিত ছাড়া বায়োলজিতে আবিষ্কারের প্রশ্ন খুব একটা হয় না। স্যার আগের দিনের মতো এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ রেখেছেন? অবশ্যই আমি স্যারকে পাঠিয়ে দেবো, ওই তোমাদের আবার গ্রুপে তিনি সেন্ড আচ্ছা করে দেবেন। স্যার, আর এই এবং পিডিএফটাই দেবেন যেগুলো আপনি এই পাশে পিডিএফটা পাশে লিখে থাকবে, দিয়েছেন না? একদম একদম এই হুম। পিডিএফটা থাকবে। আর এমসিকিউটাতে আলাদা পিডিএফ থাকবে, স্যার এমসিকিউটা আজকে একটু বেশি। আগের দিন এটা সলভ করেছিলাম তো, আপনি না, যদি ওইটা একবার আমি তোমার ওই ওই সলভ বলতে যার যেটা হবে না, ওই যে 4টে ক্লাস পর পর দেবে তোমরা মক টেস্ট আছে না, ওই দিন সলিউশন হুম করো। হুম হুম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, বলো আর কারো কোনো প্রশ্ন থাকলে। না স্যার, অসুবিধা নেই, এবার পড়তে হবে এগুলো আর কি। একদম একদম একদম। হুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, গুড নাইট স্যার।